এবার দেখুন, ভারতের স্বাধীনতা সংগ্রাম নিয়ে বা ভারতের স্বাধীনতার আগে কোনো ইতিহাসকে বিচার করতে গেলে চারটি ধারা, ইতিহাসের আমাদের জাতীয়তাবাদী আন্দোলনের চারটি ধারা আপনাকে বুঝতে হবে। কংগ্রেসের একটা ধারা ছিল, যেটা অবভিয়াসলি গান্ধীর অহিংস আন্দোলনের পথে তিনি ব্রিটিশদের তাড়াবেন ভেবেছিলেন, এবং যার জন্য তিনি অনেকগুলো অহিংস আন্দোলন করেন, যেটাকে আমরা মেন স্ট্রিম ধারা বলে ঘোষণা করেছি। যদিও আমার ভার্ডিক্ট হচ্ছে তাতে ব্রিটিশের কিছু চেনা যেত না, এবং এটা একটা ব্রিটিশের একটা ভেন্টিং ভাল্ব হয়ে গিয়েছিল, মানে জনগণের রাগ মোচনের একটা ভেন্টিং ভাল্ব হয়েছিল। আর একটা ছিল কি, অনুশীলন সমিতি, যুগান্তর ইত্যাদি বৈপ্লবিক ধারা, সশস্ত্র বিপ্লবের ধারা, যে যারা চাইতেন যে সশস্ত্র সহিংস আন্দোলন করে তাড়াবেন, এবং লাস্ট স্টেজে হলেন নেতাজি, যিনি আইনের মাধ্যমে সহিংস আন্দোলনটা করলেন, অর্থাৎ আইনে করলেন। আপনি যদি বলেন এটার এফেক্ট কি, আমি বলবো এটার এফেক্টও জিরো। আমি জানি এটাতে অনেকেই রাজি হবেন না, বাট আমার নিজের যতটুকু লজিক এবং পড়াশোনা, তার ভিত্তিতে আমি মনে করি যে ভারতের সশস্ত্র বিপ্লব একটা জিনিস তো দিয়েছিল, যে আমাদের আত্মসম্মানটাকে দিয়েছিল, আমাদের সিদ্ধারা দিয়েছিল, কিন্তু উড দ্যাট ব্রিং ফ্রিডম টু ইন্ডিয়া? এটা কি ইন্ডিয়াতে স্বাধীনতা আনতে পারতো বা আনছিল? দের ইজ নো এভিডেন্স টু ডু দ্যাট, কোনো এভিডেন্স নেই। এখন আপনি বলবেন এরপর বিদ্রোহ বিদ্রোহ, সে ঠিক আছে, কিন্তু ওগুলো কোনোটাই ভারতকে স্বাধীনতা দিত না যতদিন না পর্যন্ত ব্রিটেনে বামপন্থী লেবার পার্টি না আসতো। ব্রিটেনে নরমপন্থী বামপন্থী লেবার পার্টি আসার পরই, এবং ইনফ্যাক্ট আমরা যদি লাস্ট 50 বছরের ইতিহাসটা স্ক্যান করি স্বাধীনতার পূর্বে, দেখবেন যখনই ব্রিটেনে লেবার পার্টি এসছে, ভারতের রাজনৈতিক সংস্কার হয়েছে, এবং ভারতের হাতে রাজনৈতিক ক্ষমতা অনেক দেওয়া হয়েছে। যার জন্য ভারতের স্বাধীনতার জন্য আমি ব্রিটিশ বামপন্থীদের অনেক বেশি ক্রেডিট দিই, বিকজ আমার কাছে আমার পড়াশোনা সেটাই ভেরি অবভিয়াস বলে মনে হয়। যাক, এটা গেল দুটো ধারা। থার্ড আর একটা ধারা হচ্ছে, থার্ড এবং ফোর্থ আর একটা ধারা হচ্ছে কি, যে হিন্দু মহাসভার ধারা, হিন্দু মহাসভা আরএসএসের ধারা, আর একটা হচ্ছে মুসলিম লীগের ধারা। মুসলিম লীগের ব্যাপারটা কি, তারা সবসময় ব্রিটিশদের সাথে সহযোগী দল হিসেবে কাজ করেছে। এবার চার্চিল তাদের ইয়ে ছিল, কী যেন বলে আমাদের, মানে উনি লন্ডনের পার্লামেন্টে চার্চিলকে তারা তাদের স্পেশাল ইনফ্লুয়েন্সার বা লবিস্ট হিসেবে নিয়োগ দিয়েছিল। তো মুসলিম লীগ যে ধারাটা, সেখানে হচ্ছে এই যে তারা ব্রিটিশদের সাথে সংঘাতে যাবে না, কোঅপারেট করবে, এবং মুসলমানদের জন্য আলাদা দেশ বার করবে, এবং মুসলমানদের সমস্ত সুবিধার জন্য কাজ করবে, অর্থাৎ ইসলামিক জাতীয়তাবাদের ধারা, যার ভিত্তিতে পাকিস্তান, পূর্ব পাকিস্তান তৈরি হলো, বাংলাদেশ তৈরি হলো। এটা তৃতীয় ধারা। চতুর্থ ধারা, তার অপোজিট হচ্ছে হিন্দু মহাসভার ধারা, যে দেশভাগ হবেই, দ্বিজাতি তত্ত্ব মুসলমানদের মতো ঠিক, অর্থাৎ হিন্দুদের কী করে বেনিফিট ম্যাক্সিমাইজেশন করা যায় ব্রিটিশদের সাথে সহযোগিতা করে, সেইটা একটা। সো মুসলিম লীগ এবং হিন্দু মহাসভা মোরাললেস মিরর ইমেজ একবার। এই চারটি ধারার মাধ্যমে আরও একটি পঞ্চম ধারা ছিল, যেটির জন্য আমি আজকে বলছি, যে স্যার আশুতোষ মুখার্জি, শ্যামাপ্রসাদ মুখার্জির পিতা। এবং শ্যামাপ্রসাদ মুখার্জি প্রথম জীবনে সেটাই করেছেন, কারণ তিনি ক্যালকাটা ইউনিভার্সিটি ভিসি ছিলেন, যে না, এরপর ওপর একটা ব্যাপার আছে, সেটা হলো এই যে ইউনিভার্সিটিগুলোতে একটা জাতীয়তাবাদ চলতো। সেই সময় আপনি স্যার জেসি বসি বলুন, পিসি রয় বলুন, বা যে কোনো বড় বিজ্ঞানী স্বাধীনতা পূর্বে দেখবেন, তারা কিন্তু লড়াই করে যাচ্ছেন যে তারা ব্রিটিশদের থেকে কোনো অংশে কম নয়, তারা জ্ঞান বিজ্ঞানের জগতে। এস.এন. বোস, মেঘনাথ শাহ নোবেল প্রাইজের জন্য নমিনেটেড হয়েছেন, সিভি রমন নোবেল প্রাইজ পেলেন। এই যে ক্ষেত্রটাকে তৈরি করে দেয়া কে করলেন? স্যার আশুতোষ মুখার্জি, রাইট? তিনি সশস্ত্র বিপ্লব বা কংগ্রেসের কোনো সাথেই জড়িত ছিলেন না, যার জন্যে পরবর্তীকালে শ্যামাপ্রসাদের মূল্যায়ন করতে গিয়ে, আগে যখন বামপন্থীরা বলছে ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইউনিয়ন জ্যাকের বিরুদ্ধে কথা বললে তাকে বেত্রাঘাত করা হতো। বলে আর একটা স্টোরি বলি আমি এক্ষেত্রে, যে মেঘনাথ শাহ যখন সশস্ত্র বিপ্লব করতে গেছিলেন, মানে বিপ্লবীদের দলে যোগ দিচ্ছেন ব্যাক ইন ওই 2015-16 সময়, না সরি 1915 সময়, সেই সময় মেঘনাথ শাহকে বিপ্লবী দল থেকে স্যার আশুতোষ মুখার্জি ফিরিয়ে এনেছেন। বললেন ভাই, ওরকম বিপ্লবী হওয়ার জন্য অনেক লোক আছে, তোমার মতো তো একজনই আছে, রাইট? আজকে যদি মেঘনাথ শাহ বিপ্লবী দলে ভিড়ে, ধরা যাক যে কালান্তরে দ্বীপান্তরে অর্থাৎ আন্দামানে কালাপানি পাড়তেন, অর্থাৎ কিনা আন্দামানে তার ফাঁসি হতো, কিংবা তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হতো,
মেঘনাদ শাহকে, তাহলে আমরা মেঘনাদ শাহকে পেতাম না, যিনি পরবর্তীকালে ভারত গঠনে, ভারতের প্রথম সাইক্লোট্রন গঠনে, বিজ্ঞান গঠনে সবার নোবেল প্রাইজের জন্য নমিনেটেড হয়েছেন। অর্থাৎ এসবের বাইরেও আর একটা জাতীয়তাবাদ ছিল, যেটা স্যার আশুতোষ মুখার্জি, যেটা শিক্ষার জাতীয়তাবাদ, যেটা কিনা যারা বললেন না ভারতীয়রা কোনো মতেই পিছিয়ে নেই, জ্ঞান বিজ্ঞানেও যতই তুমি উপনিষদ চালাও, জ্ঞান বিজ্ঞানে আমরা এগিয়ে যাব এবং আমরা প্রমাণ করব যে আমরা স্বাধীনতার জন্য যোগ্য জাতি। অর্থাৎ তোমরা সুপিরিয়ার রেস। অ্যাকচুয়ালি উপনিবেশবাদের একটা বড় জিনিস যে ব্রিটিশরা প্রমাণ করতো যে তারা তাদের বা ইন্ডিয়ানদের থেকে অনেক সুপিরিয়ার, কিন্তু এস.এন. বোস, সি.ভি. রমন, মেঘনাদ শাহ প্রমাণ করলেন আমরা তোমাদের থেকেও বেটার হতে পারি। রাইট। তো এই জাতীয়তাবোধ, এটা কিন্তু গুরু হচ্ছেন স্যার আশুতোষ মুখার্জি, যেটা টেনে নিয়ে যাবেন এসপিএম অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখার্জি। এটাকে আমরা বলবো যে একটা একাডেমিক জাতীয়তাবাদ বা একাডেমিক ন্যাশনালিজম বলতে পারেন। সুতরাং এটা বুঝুন যে ভারতবর্ষের স্বাধীনতার আগে প্রায় 5টা ভিন্ন ধারায় জাতীয়তাবাদ চলেছে এবং বিভিন্নজন বিভিন্নভাবে তাদের জাতীয়তাবাদ অনুযায়ী কাজ করেছে। এখানে কে ভালো কে খারাপ এগুলো নিয়ে বিতর্ক চলতে পারে, কিন্তু একটা তার জন্য একে গালাগাল দেয় ব্রিটিশের দালাল ছিল, এই ছিল। আপনি কি জিন্নাকে ব্রিটিশের দালাল বলবেন? আপনি কি আম্বেদকরকে ব্রিটিশের দালাল বলবেন? আম্বেদকরও তো ব্রিটিশের হাতেকার গ্রুপ মিলেছে। বাবা সাহেব আম্বেদকর আজকে ভারতের অন্যতম সবচেয়ে সম্মানীয় ব্যক্তি। রাহুল গান্ধী সবসময় তার পুজো দিচ্ছেন, যদিও কংগ্রেস আম্বেদকর বিরোধী ছিল। একটা কারণ অবশ্যই এই যে আম্বেদকর অনেক বেশি প্রো ব্রিটিশ ছিল, উনিও তো ব্রিটিশদের সাথে হাত মিলিয়ে কাজ করেছেন। শ্যামাপ্রসাদ মুখার্জি তাই করেছেন, মোহাম্মদ আলী জিন্নাও তাই করেছেন। কারণ তারা দেখছেন যে ভারতের স্বাধীনতা আন্দোলন করে লাভ নেই, ভারত এমনিতেই স্বাধীনতা পাবে ইভেনচুয়ালি, কারণ গোটা বিশ্বের যে উপনিবেশ বিরোধী আন্দোলন এবং উপনিবেশ বিরোধী পজিশন হচ্ছে, এবং ইংল্যান্ডেও বিরাট বড় মানে লেফটিস্ট, আমি আবার বলছি ইংল্যান্ডের বামপন্থীদের কাছে আমরা বিশেষভাবে কৃতজ্ঞ যে তারা সবচেয়ে বেশি অ্যান্টি ইম্পেরিয়ালিস্ট মুভমেন্ট খোদ ইংল্যান্ডে করেছেন যে যাতে ভারত স্বাধীন হয়। কারণ ভারত ভাগের পক্ষে অর্থাৎ ভারতের স্বাধীনতার পক্ষে সবচেয়ে বেশি আন্দোলন করেছেন কিন্তু ব্রিটিশ বামেরা, কারণ তাদের আন্দোলনটাই সবচেয়ে বেশি কার্যকর হয়, কারণ আলটিমেটলি ব্রিটিশ পার্লামেন্টে ইন্ডিয়া ফ্রিডম অ্যাক্টের মাধ্যমে ভারত স্বাধীনতা পায়। রাইট। তো এক্ষেত্রে আপনি কী বলবেন? মোহাম্মদ আলী জিন্নাহ ভুল ছিল, আপনি বলবেন শ্যামাপ্রসাদ মুখার্জি ভুল ছিল, অথবা বি.আর. আম্বেদকর ভুল ছিলেন। এরা তো সবাই ব্রিটিশের সাথে কোলাবরেট করেই কাজ করেছেন। তাদের মনে হয়েছিল বি.আর. আম্বেদকর ভারতের দলিতদের ইন্টারেস্টে প্রোটেক্ট করতে চেয়েছেন, এসপিএম শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দুদের ইন্টারেস্ট প্রোটেক্ট করতে চেয়েছেন, মোহাম্মদ আলী জিন্নাহ মুসলমানদের ইন্টারেস্ট প্রোটেক্ট করতে চেয়েছেন। প্রত্যেকেই কিন্তু সেই জাতীয়তাবাদী ধারা একটা থেকে এসছে, তাদের 3টা থেকে এসছে। তো তাদেরকে শুধু ব্রিটিশদের দালাল বলে দিলেই খেলা শেষ? কোনো কথা হলো? তো মানে এগুলো আপনারা যারা বলছেন তাদের এটা ভাবা উচিত যে ব্রিটিশ বামপন্থীরা আজকে ভারতের হয়ে গলা ফাটাচ্ছে ইংল্যান্ডের পার্লামেন্টে, এবং তারা প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে এটা করে আসছে, তাদেরকে তো বলা হতো ভারতের গুপ্তচর, ভারতের মহারাজদের গুপ্তচর। ইনফ্যাক্ট আমি দেখেছি যে ব্রিটিশ বামপন্থীদের, যেহেতু তারা ভারতের প্রতি সফট ছিল এবং ভারতের স্বাধীনতা নিয়ে পার্লামেন্টে প্রশ্ন উঠত, আজকে যেমন এখানকার বামেদেরকে বলা হয় পাকিস্তানপন্থী, পাকিস্তানের চর, ওখানে তখন বলা হতো ভারতের চর আর কি, যারা ভারতের স্বাধীনতার পক্ষে যেসব ব্রিটিশ বামরা কাজ করেছে। রাইট। দেখুন, ইতিহাস এতটা সহজ নয়, আমি আমার বারবার করে বলছি ইতিহাস খুব কঠিন ব্যাপার। ঠিক আছে, এরকমভাবে ছ্যাট করে স্লোগানিয়ারিং করে ইতিহাস হয় না। যারা স্লোগানিয়ারিং করে ইতিহাস করছেন জীবনে ইতিহাস শিখবেন না। তাদের আইকিউ 20-র নিচে ছিল, ওই 20-র নিচে মানে একদম মুটে মজুর খাওয়ার মতো লেভেলের আইকিউ নিয়ে চলবে। অবশ্য ওইসব নিয়েও পশ্চিমবঙ্গ কেন ভারতে টিকে থাকা যায়, ভারতে যে লেভেলে কাজকর্ম পাওয়া যায়, কিন্তু ভবিষ্যৎ তো সেটা হচ্ছে না। ভবিষ্যতে যেসব কাজকর্মে কোনো আইকিউ লাগতো না, সেসব কাজকর্ম এআইয়ের জন্য শেষ হয়ে যাচ্ছে। আগামী দিন কিন্তু আপনাদের যাদের লো আইকিউ তাদের খুব একটা কাজে আসবে না, সেই ভাতাজীবী হয়ে থাকতে হবে, আমি এটা বারবার করে বলছি। এবং আইকিউ বাড়াতে ইতিহাস খুব গুরুত্বপূর্ণ জিনিস। সুতরাং এসব দালালি স্লোগানিয়ারিং ছেড়ে ইতিহাসটা একটু গভীরে গিয়ে পড়ুন। আমার লেখা ইতিহাস তো পড়তে বলছি না, আজকে বলছি যে সব জায়গায় ইতিহাসে এত সোর্স, ইউটিউব থেকে শুরু করে এত সোর্স আছে, সেগুলো থেকে খুব ভালো করে 10-12টা ওপিনিয়ন নিয়ে পড়ুন, জানুন, তারপর আমার সাথে আসুন। দেখবেন যে বিপ্লব পাল যেগুলো বলছে আপনার থেকে অনেক আগের দিন থেকে আমি ইতিহাস চর্চা করছি, আমার লেখাটা বুঝতে পারবেন তখন।